50 ছবি বিশ্লেষণ। হাদির ওপর হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দাবি দ্য ডিসেন্টের। চট্টগ্রামের পরও কেন সতর্ক হলো না সরকার, প্রশ্ন রিজভির। প্রধান উপদেষ্টার সঙ্গে হাদির পরিবারের সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস। হাদির ওপর হামলার প্রধান আসামিকে খুঁজছে পুলিশ, জানালেন ডিএমপি কমিশনার। কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, ইউনিট বেড়ে 20। সেনা বিজিবি মোতায়েন, আটকা পড়া 45 জন উদ্ধার। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড বোমা বর্ষণ করছে, অভিযোগ কম্বোডিয়ার। বিভিন্ন লক্ষ্যবস্তুতে 7টি বোমা নিক্ষেপ। এবং দুর্নীতির অভিযোগে বরখাস্ত ভারতের 4 ক্রিকেটার, চলছে তদন্ত। চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত কার্যকর থাকবে বরখাস্তের আদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন। হাদির পাশে বসে আলোচনাও শুনছিলেন। এমন তথ্য উঠে এসেছে ডিজিটাল অনুসন্ধানী মাধ্যম দ্য ডিসেন্টের প্রতিবেদনে। দ্য ডিসেন্ট জানিয়েছে, 3 ঘটনায় যে ব্যক্তি সামনে আসছে তার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে। জানা গেছে এই ব্যক্তি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। এমপি হইতে পারি ইনশাআল্লাহ, বাকি 299 জন এমপি জান বের করে ফেলবো। বেশ কিছুদিন ধরে দুর্বৃত্তদের নজরে ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। এমনটি উঠে আসছে ডিজিটাল ইনভেস্টিগেটিভ মিডিয়া দ্য ডিসেন্টের অনুসন্ধানে। তাদের দাবি, গেল 9 ডিসেম্বর হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন। তার পাশে বসে আলোচনাও শুনছিলেন। অংশ নিয়েছেন হাদির নির্বাচনী প্রচারণায়। ইনকিলাব কালচারাল সেন্টারে যাওয়া ব্যক্তির একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করে এই দাবি দ্য ডিসেন্টের। দ্য ডিসেন্ট জানিয়েছে, 3 ঘটনায় যে ব্যক্তি সামনে আসছে তার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত 9 ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত 12 ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামক অ্যাকাউন্ট এবং আওয়ামীপন্থী বিভিন্ন পেজ এবং ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা 50টিরও বেশি ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ওসমান হাদির ওপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামের এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে। দুটি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করেও ইনকিলাব কালচারাল সেন্টারের সিসি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে। জানা গেছে, ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন। বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে, গুলি করা ব্যক্তির বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটির সঙ্গে একই ডিজাইনের ঘড়ি পরা একাধিক ছবি ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে পাওয়া গেছে। এদিকে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাইড তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে জানিয়েছেন, ওসমান হাদির উপর গুলিবর্ষণ ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে। ফয়সাল করিম মাসুদ নামের এই ব্যক্তি সাবেক ছাত্রলীগ সহ সভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি। সাইর একটি ছবিও শেয়ার করেছেন, যেটি 9 ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে তোলা। ছবিটির কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ছবিতে লাল বৃত্তে চিহ্নিত ফয়সাল গত 9 ডিসেম্বর 2025 ওসমান হাদির ঠিক পাশে বসেছিলেন একটি বৈঠকে। তিনি জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী বলে জানা গেছে। এর আগে 2024 সালের নভেম্বর মাসে একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে ফয়সাল করিমের ছবি সহ খবর প্রকাশিত হয়েছিল। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুট এবং ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন।
যদিও পরে কিভাবে তিনি ছাড়া পান সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। শরীফ ওসমান হাদি শারীরিক অবস্থার সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইসমাইল সিরাজি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দর্শক, আপনারা জানেন যে গতকাল নির্বাচনী প্রচারণার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর কিন্তু হামলা হয় এবং সেই হামলায় কিন্তু তিনি গুলিবিদ্ধ হন। তারপর ঢাকা মেডিকেলে তাকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু একটি সার্জারি করা হয়। পরবর্তীতে রাতের দিকে কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং এভারকেয়ারে কিন্তু তিনি ৭২ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে শারীরিক অবস্থা নিয়ে আজকে কিন্তু তার আনুষ্ঠানিকভাবে কেউ ব্রিফিং না করলেও ইতিমধ্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি কিন্তু কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে আগের থেকে কিছুটা শারীরিক উন্নত হয়েছে, তবে আশঙ্কাপন্ন যে অবস্থা সেটি কিন্তু এখনও দূর হয়নি। তবে তিনি আশা প্রকাশ করছেন যে প্রায় 50 জন প্রার্থীকে কিন্তু আওয়ামী লীগের যারা দোষর রয়েছেন তারা কিন্তু টার্গেট করেছেন, ক্লিং টার্গেট, সেই তথ্য কিন্তু রাশেদ খান গণমাধ্যমে এখানে জানিয়েছেন। দর্শক, এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে হাদির শারীরিক অবস্থার বর্তমান অবস্থা জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ইসমাইল সিরাজি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার নাহিদ সাব্বির। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে হাদির উপরে হামলা কেন, এবং ছবির বিশ্লেষণ, সিসিটিভি ফুটেজ এবং ফেস ডিটেকশন অ্যাপ ব্যবহার করে কিন্তু আমরা দেখেছি যে একজনকে শনাক্ত করা হয়েছে, কিন্তু তারপরও কেন হামলাকারীকে ধরা সম্ভব হচ্ছে না? জি, আপনি যেমনটি বলছিলেন যে হাদির উপরে হামলা কেন, আপনি জানেন যে গত গণঅভ্যুত্থানের পরেই কিন্তু হাদি মূলত আলোচনায় এসেছে। এর আগে আমরা তাকে জানতাম যে সে টুকটাক বই লিখতো, বই মেলায় তার বই বিক্রি হতো একটা দুইটা করে, এবং পরবর্তীতে সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করার পরে সে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন। এবং গণঅভ্যুত্থানের পরে যে সে যখন ইনকিলাব মঞ্চ গঠন করে, সেই ইনকিলাব মঞ্চ গঠন করার পরেই কিন্তু মূলত সে আলোচনায় আসে। তো নানা কারণে তার উপর হামলা হয়ে থাকতে পারে এবং বিভিন্ন ধরনের বিশ্লেষণ চলছে যে কী কারণে আসলে তার উপরে হামলা হতে পারে। মনে করা হচ্ছে যে তার যেই মতামত যেটা, তার যেই আদর্শ, দলীয় আদর্শ বা রাজনৈতিক যে চিন্তা ভাবনা, সেই ধারণার বিপক্ষে যে যারা কাজ করছেন এবং মতাদর্শগত ভিন্নতা যাদের সাথে রয়েছেন, তারাই হয়তো এই হামলাটা চালিয়ে থাকতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর বেশি আসলে তেমন কিছু জানা যায় না। আপনি যেমনটি বলছেন যে 50টির মতো ছবি আইডেন্টিফাই করা হয়েছে এবং ছবি মিলিয়ে দেখা হয়েছে হামলাকারীর সাথে। আমরা গণমাধ্যমের সূত্রে এবং পুলিশের কিছু সূত্রে যে জানতে পেরেছি সেটি হলো যে হাদিকে যারা গুলি করেছে, মোটরসাইকেল আরোহী দুইজন, তারা কিন্তু হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিল মূলত। এবং গতকালকে যখন মতিঝিল এলাকায় হাদি নির্বাচনী প্রচারণায় যায়, তখন আমরা দেখেছি যে তার ওই সময়কার যে ফুটেজ বা ভিডিও বা ছবিতে দেখেছি, যারা হামলা করে অর্থাৎ গুলি করে পালিয়ে গিয়েছে মোটরসাইকেলে করে, তারাই হাদির সাথে লিফলেট দিচ্ছে বা নির্বাচনী প্রচারণায় তার সাথে রয়েছে। এবং প্রাথমিকভাবে আসলে পুলিশ পরিচয় আসলে নিশ্চিত করেনি যে এই হামলাকারী কে, কিন্তু যে আমরা দেখেছি যে গণমাধ্যমের যারা কর্মরত রয়েছেন, অনুসন্ধানী সাংবাদিক যারা দেশে এবং দেশের বাইরে, তারা একজন ব্যক্তির ছবির সাথে গতকালকে যে হামলাকারী তার ছবি মিলিয়ে তার পরিচয় প্রকাশ করেছেন এবং তারা দাবি করছেন যে এই যে লোকটি যে গুলি চালিয়েছে মূলত তার নাম ফয়সাল করিম মাসুদ অথবা দাউদ ফয়সাল, এরকম নামে তাকে ডাকা হয় মূলত। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন এবং আদাবর থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এই পরিচয়টা গণমাধ্যমে আসছে বা যারা ফ্যাক্ট চেকার, যারা এই ছবিগুলা নিয়ে বিশ্লেষণ করেছেন, তারা কিন্তু এটা দাবি করছেন। কিন্তু পুলিশ কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে কারোর নাম প্রকাশ করেনি। পুলিশ শুধু সেই সময়ের যে ফুটেজ, সেই ফুটেজে 2টি ছবি পুলিশ প্রকাশ করে বলেছে তাকে ধরিয়ে দিতে। অর্থাৎ পুলিশ যতক্ষণ না পর্যন্ত আইডেন্টিফাই পুরোপুরি করে নাম প্রকাশ করা হচ্ছে, গণমাধ্যমে যে নামটি আসছে বা অনুসন্ধানী সাংবাদিকরা যে নামটি বলছেন, সেই নামটা যদি পুলিশও বলে, তখন আমরা 100% কনফার্ম হতে পারি যে না, এই ব্যক্তি হাদির মূল হত্যাকারী। তো পুলিশ এখনো কিন্তু আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেনি, দেখা যাক হয়তো বা করবে। এবং ডিএমপি কমিশনার আপনি জানেন যেটি বলেছেন যে উনি বলেছেন যে তারা খুব একদম আইডেন্টিফাই করার জন্য বা আসামিকে একদম ডিটেক্ট করার জন্য খুব কাছাকাছি পর্যায়ে রয়েছেন। তো আমরা আশা করি যে এই হামলাকারী যে রয়েছেন
তিনি আসলে অতি শীঘ্রই গ্রেপ্তার হবেন বলে আমরা আশা করছি। কিন্তু এখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে 3 মাস আগেও হাদি বলেছিলেন যে তার উপরে হামলা হতে পারে, এই ধরনের কথা কিন্তু আমরা কালকেই জেনেছি, এবং সে সময় আসলে কেন কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি? আর এই ধরনের যে প্রাণনাশের হুমকি আসে, এক্ষেত্রে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, এখানে মানে দুইটা বিষয়, যে আমি বা আপনি, আমার যে কেউ আমরা নিরাপত্তা সংখ্যায় থাকতে পারি, মানে দেশের জনগণ হিসাবে যে কেউ পুলিশের কাছে বা রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাইতে পারে। এখন হাদির বিষয়টা একটু ভিন্ন। ভিন্নটা এই কারণেই যে হাদি সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি ঢাকা 8 আসন থেকে এমপি ইলেকশন করবেন। এখন তিনি যদি আসলে পুলিশের নিরাপত্তা নেন, পুলিশের নিরাপত্তা নিলে কি হবে, দেখা যায় যে তিনি যখন ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন ভোট চাওয়ার জন্য বা গণসংযোগ করার জন্য, তখন পুলিশের প্রোটোকল নিয়ে যাচ্ছেন। সাধারণভাবে কোনো প্রার্থী এটা চায় না, কারণ ভোটের মাঠে অন্তত ভোটের বা নির্বাচনের সময়টুকু তারা চায় যে খুব একান্তে ভোটারদের সাথে কথা বলতে, বা খুব একান্তে তার ভোটারদের কাছে যে ভোট চাইতে। সেই জায়গা থেকে আসলে পুলিশ নিয়ে একদম ভোটারদের দ্বারা দ্বারা মুভ করা একটু মনে হয় পলিটিক্যালি বিষয়টা অন্যরকম, বা রাজনৈতিক নেতারা এটা চান না। কিন্তু যেটা হতে পারতো যে আমরা দেখেছি যে হাদি প্রায় 1 মাস আগে, গত নভেম্বরে হাদি বলেছেন যে কিছু বিদেশি ফোন নাম্বার থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে, তাকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে, তার মা তার স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। তিনি কিন্তু এটি মিডিয়াতে বলেছেন। এবং এখন প্রশ্ন উঠেছে যে রাষ্ট্র কেন তাকে নিরাপত্তা দেয়নি। দেখেন, সে হয়তো বা ওইভাবে নিরাপত্তা চায়নি, যার কারণে রাষ্ট্র দেয়নি। যদি সে রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাইতো, সেক্ষেত্রে সেই বিষয়গুলো হয়তো সামনে আসতো। আরেকটি বিষয় হলো যে রাজনৈতিক যে পরিস্থিতি এখন, সে যে গণসংযোগ করবে, সেটি থেকে পুলিশ দূরে থেকেও কিন্তু আসলে এই নিরাপত্তাটা নিশ্চিত করা যায়, যে যদি সে মনে করে বা কোনো প্রার্থী মনে করে। তো এই ক্ষেত্রে মনে হয় যে কারোর যদি আসলে নিরাপত্তা সংখ্যা থাকে এরকম মনে করা, সে আসলে তার পুলিশকে জানানো উচিত দ্রুত, এবং তার নিরাপত্তার ব্যবস্থা যেন রাষ্ট্র করতে পারে সেই পদক্ষেপ নেওয়ার আসলে সুযোগ দেওয়া উচিত। এই যে তফসিল ঘোষণার পরপরই ওসমান হাদির উপর হামলা হলো, যিনি কিনা ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছিলেন, আপনার কি মনে হয় এই ধরনের সহিংসতাকে সামনের এই যে জাতীয় নির্বাচনেতে একটা তো প্রভাব নিশ্চয়ই ফেলে? এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন বা কি মনে হয়? দেখেন, আপনি যেটি দেখবেন যে বিগত কয়েক বছরে, মানে কয়েক বছর বলতে কয়েক দশকে আমি বলতে পারি, 15-20 বছর ধরে বাংলাদেশে যখনই জাতীয় নির্বাচন সামনে এসেছে, তখনই কিন্তু বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে। আপনি দেখবেন যে এর আগে যখন নির্বাচন হয়, তখন বিএনপি কয়েকটা নির্বাচনে অংশগ্রহণ করেনি, তখন আমরা দেখেছি যে এরকম কিছু কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। কিন্তু সেই সহিংসতা ছিল মূলত আপনার হয়তো বাসে আগুন ধরানো বা কোনো যানবাহনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, এই ধরনের সহিংসতা ছিল। এবার আমরা যেটি দেখলাম এবং যেটি আশঙ্কা করা হচ্ছে, যে নির্বাচনকে সামনে রেখে যেই পরিস্থিতি এখন বিদ্যমান রয়েছে, যে একটি গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগ সরকার যখন চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুবই নাজুক অবস্থায় রয়েছে এখন। এবং আপনি দেখবেন যে শুধু একজন রাজনৈতিক নেতা না, একজন সাধারণ মানুষের নিরাপত্তায় খুবই কম। দেখবেন যে চুরি, ছিনতাই, রাস্তাঘাটে মোড়ে একটু অন্ধকারে রাতের বেলায় কেউ বের হতে পারছে না। তো এমন পরিস্থিতি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে একজন সাধারণ মানুষেরই নিরাপত্তা নেই বা নিরাপত্তা পাচ্ছে না, এরকম খুব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রায়ই ঘটছে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন প্রান্তে। এমনভাবে আমরা গতকালকে দেখলাম যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির উপরে যে হামলাটি হলো, এরকম হামলা আসলে অনেকেই অনেক আগে থেকে আশঙ্কা করছিল যে নির্বাচনকে সামনে রেখে কোনো একটি পক্ষ, যারা নির্বাচন মূলত চায় না, সেই পক্ষটি নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেই পক্ষটি আসলে এই ধরনের কোনো পায়তারা চালাবে বা এই ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটাবে, যার কোনো নির্বাচনী কার্যক্রম বা আগামীর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটা বাধাগ্রস্ত হয়। এখন আসলে আমার মনে হয় যে রাষ্ট্রের বা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, তাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত এবং গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে তাদের যে কার্যক্রমগুলো রয়েছে প্রশাসনের, সেই কার্যক্রমগুলো বাড়ানো উচিত। কারণ জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে আগাম বার্তা অনেকেই আশঙ্কা করছিলেন, তার কিন্তু একটি আমরা নমুনা গতকালকে দেখেছি। তো এই ধরনের ইনসিডেন্ট বা এই ধরনের ঘটনা যদি ভবিষ্যতেও আরো ফার্দার ঘটতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে মানুষের মনোবল ভেঙে যাবে, প্রার্থীদের মনোবল ভেঙে যাবে। আপনি চিন্তা করেন যে একজন প্রার্থী নির্বাচনী প্রচারণায় যে যদি মানে গুলির হামলার শিকার হয় বা তাকে গুলি করে যদি দুর্বৃত্তরা পালিয়ে যায়, তাহলে একজন সাধারণ মানুষ বা অন্যান্য মানুষ যারা আছে তাদের নিরাপত্তা কোথায়? এই বিষয়টা কিন্তু আসলে টোটালি উদ্বেগের, মানে সাধারণ মানুষের বা জনমনে, রাজনৈতিক নেতা থেকে শুরু করে দেশে আমরা যারা বসবাস করছি সবার জন্য আসলে উদ্বেগের বিষয়টি। একদমই তাই। আপনি যেটা বলছিলেন যে ঘটনা আসলে একটা উদ্বেগ তৈরি করেছে, এবং এর সাথে কিন্তু একটা প্রশ্ন আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি যে হাদির পরে টার্গেট কে?
আপনার কাছে জানতে চাইবো যে জুলাইয়ের সম্মুখ সারির নেতাদের আসলে এই হাদির উপরে হামলার পর কি ধরনের সতর্ক বার্তা দিচ্ছে এবং তফসিল ঘোষণার পরপরই এই ধরনের হামলা আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে নির্বাচনের সময়গুলোতে নিষিদ্ধ ছাত্রলীগ আরো পরিস্থিতিকে ঘোলাটে করতে পারে, এই ব্যাপারটা নিয়ে আসলে আপনি কি বলবেন এবং সরকারের এই মুহূর্তে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? জি, আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচনের যে তফসিল দিল গত পরশুদিন, তফসিল ঘোষণার 24 ঘন্টার মধ্যে কিন্তু গতকালকের এই ঘটনাটি ঘটলো। এবং আমি যেটি বলছি যে হাদি কিন্তু আগে থেকেই বলেছিলেন, আমি একটু আগে বলেছি যে দেশের বাইরের বিভিন্ন ফোন নাম্বার থেকে তাকে কল করে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সে কিন্তু এটি মিডিয়াতে বলেছেন। এবং আপনি শুধু এটি না, আপনি দেখবেন যে কিছুদিন আগে চট্টগ্রামে বিএনপির এক প্রার্থী, যিনি এমপি প্রার্থী ছিলেন, সংসদ সদস্য পদপ্রার্থী, তার নির্বাচনী জনসভায় তাকে গুলি করা হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো কিন্তু আসলে আমাদের মানে সামনের নির্বাচনটা আসলে কোন পরিস্থিতির দিকে যাবে সেটি কিন্তু আসলে একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রার্থীরা যদি এইভাবে হামলার শিকার হয় তাহলে আসলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় যাবে? বা একজন প্রার্থী তো নির্বিঘ্নে, যে নির্বাচনের সময় সবাই তো স্বাধীনভাবে গণসংযোগটা করতে চায়, যে আগামীতে নির্বাচন বা 50 দিন পরে নির্বাচন বা 30 দিন পরে নির্বাচন বা এখন নির্বাচনী প্রচারণার সময় আমি খুব নির্বিঘ্নে, আমি একদম খোলা মনে, আমি আমার যেই আসনের যে ভোটার রয়েছে, যে জনগণ রয়েছে, তাদের দ্বার প্রান্তে আমি যাব, আমার মনের কথাগুলো বলবো, আমি ভোট চাইবো, আমি এলাকার মানুষের জন্য কি করব, সেই ভোট চাওয়ার জন্য যে প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে যাওয়া, সেটির জন্য কিন্তু একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ দরকার হয়। কিন্তু গতকালকের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেই পরিবেশটা কিন্তু আসলে আছে কিনা মনে সন্দেহ। আমার কাছে মনে হয় না সেই পরিবেশটা আছে। কিন্তু কালকে হাদির উপরে হামলা যে হলো, এটি নিশ্চয়ই আপনি দেখবেন, খেয়াল করবেন যে গতকালকে হাদির উপর যখন হামলা হলো, হামলার পর তাকে যখন ঢাকা মেডিকেলে আনা হয়েছে, তারপরে আপনার বিএনপি নেতৃবৃন্দ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামাতের আমির, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, অনেক রাজনৈতিক দলের নেতারা কিন্তু ঢাকা মেডিকেলে তাকে দেখতে গিয়েছেন। এবং সেখানে প্রেস ব্রিফিংয়ে তারা বলেছেন, মানে বের হয়ে হাদিকে দেখে তারা বের হয়ে বলেছেন যে এটি এমন একটি শক্তির কাজ বা এমন একটি পক্ষের কাজ যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। তো এই যে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, যার জন্য গতকালকের এই ঘটনাটি ঘটলো, তারা যে ভবিষ্যতে আরো ঘটনা ঘটাবে না, বা যেই পক্ষটি এই জিনিসটা চাচ্ছে যে নির্বাচন না হোক বা এই পরিস্থিতিটা ঘোলাটে করতে চাচ্ছে, তারা যে ফার্দার বা ভবিষ্যতে বা কয়েকদিনের মধ্যে আরেকটি ঘটনা ঘটবে না, এই নিশ্চয়তা তো আমি আপনি কেউ দিতে পারবো না, বা এই নিশ্চয়তা আইন শৃঙ্খলা বাহিনী তো দিতে পারতেছে না। তো আশঙ্কা করা হচ্ছে যে গতকালকের ঘটনার মতো ঘটনা যদি ভবিষ্যতে আরো ঘটে, এই ঘটনাগুলো যদি ক্রমান্বয়ে ঘটতে থাকে বা নিয়মিতভাবে ঘটতে থাকে, এরকম ছোটখাটো ঘটনা, এটি না, এই ঘটনা তো একটি গতকালকে ঘটলো, সেম আরেকটি বা অন্য ধরনের আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেই ঘটনাগুলোর জন্য আসলে নির্বাচনী পরিবেশ কতটা থাকবে, বা দেশের মানুষ কতটা নির্বিঘ্নে ভোট দিতে পারবে, বা আইন শৃঙ্খলার যে নাজুক পরিস্থিতি, এখন বিভিন্ন জায়গায় মব হচ্ছে, আপনি দেখবেন যে যার তার উপরে হামলা করছে, পুলিশ আসলে ওইভাবে পদক্ষেপ নিচ্ছে, যদিও আস্তে আস্তে পুলিশ ডে বাই ডে তাদের কার্যক্রমগুলো একদম প্রসারিত করছে, কিন্তু এখনো সেই পরিস্থিতি কতটা আসলে নির্বাচনের আগে আরো খারাপ হবে এবং সেই পরিস্থিতি সরকার কতটা মোকাবেলা করতে পারবে, সেটি আসলে একটু সন্দেহের উদ্রেক হিসেবে দেখা দিয়েছে মনে হচ্ছে। একদমই তাই, এবং আসলে আমাদের প্রত্যাশা থাকবে প্রশাসন যেন কঠোর হাতে এই ধরনের দুষ্কৃতিকারীকে মোকাবেলা করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ আলোচনা যুক্ত থাকার জন্য। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের স্টাফ রিপোর্টার নাহিদ সাব্বিরের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর জনসংযোগে গুলির ঘটনার ১ মাস পর ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এমন ঘটনা বারবার ঘটায় অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, চট্টগ্রামের ঘটনার পরও সরকার কেন সতর্ক হলো না? শনিবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ করার পরিকল্পনা শীর্ষক সভায় এ কথা বলেন তিনি। কেউ 12 ফেব্রুয়ারি নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে কিনা সেই প্রশ্ন এখন সামনে আসছে বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার তো নিরপেক্ষ সরকার। এই সময় এত সন্ত্রাসীদের আজকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এত সন্ত্রাসীরা পরিব্যাপ্ত হয়েছে, এটা কিসের জন্য? এটা আজকে সাধারণ মানুষকে ভাবিয়ে নানা কথা মানুষ নানাভাবে বলছে। কোথা থেকে তারা এই সন্ত্রাসীরা এত রাজত্ব করছে? এখন তো আরো শান্তিপূর্ণ সময়ের মধ্যে সাধারণ মানুষ বসবাস করার কথা। এটা তো শেখ হাসিনার আমল নেই, টাকা লুটের আমল নেই, সন্ত্রাসীদের রাজত্ব করার আমল নেই, বিশ্বজিৎকে দৌড়িয়ে দাঁড়িয়ে গুলি করে হরতালকে ভঙ্গ করার সেই দৃষ্টান্ত থাকার কথা নয়। এটার জন্যই তো নিরবচ্ছিন্ন আন্দোলন প্রায় 15.5 বছর 16 বছর ধরে আমরা করেছি। একটি শান্তিময় সমাজ
নির্বিঘ্নে নিজের সন্তান স্কুলে যাবে, স্কুল থেকে নিরাপদে নিজ গৃহে প্রত্যাবর্তন করবে। এটাই তো ছিল মানুষের স্বপ্ন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এই তথ্য জানান। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের ৩ নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মোহাম্মদ বোরহান উদ্দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশ তার জন্য দোয়া করছে। তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সবাই চেষ্টা করছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয়, যেখানে পাঠানোর প্রয়োজন হবে সরকার সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করবে। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার প্রধান আসামিকে পুলিশ খুঁজছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই। হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। দিছি, আমরা তাকে খুঁজতেছি, জনগণের সহযোগিতা চাইছি। হোপফুলি আমরা এটা ডিটেক্ট করে ফেলাবো। না, অত ইন ডিটেল আমরা পাই। এর বেশি বলা সম্ভব না। তাদের নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলা কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি বাংলাদেশের উপর হামলা। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধান উপদেষ্টার সাথে জরুরি বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিস্টরা যদি ভেবে থাকে একটি বিচ্ছিন্ন হামলা করে নির্বাচন বানচাল করবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। ওসমান হাদির উপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের উপরে হামলা, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমরা মনে করি না। নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে 10 তারিখ, তারপরের দিনেই বাংলাদেশে একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য হিসেবে পদপ্রার্থীর উপরে প্রাণ বিনাশী হামলা হলো এবং হামলার ধরন দেখে বোঝা যায় এটা পেশাদার প্রফেশনাল খনির কাজ। এখন ওসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, এই প্রেক্ষিতে আমাদের আলোচনা হলো আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখবো, সুদৃঢ় করব। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। আমাদের ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচন বিরোধী ছকের অংশ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, আওয়ামী লীগের নির্বাচন বিরোধী ছকের অংশ। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। এনসিপির আহ্বায়ক বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সব জায়গায় আওয়ামী লীগকে প্রতিহত করা, প্রশাসনিকভাবে প্রতিহত করা এবং ভারতের হস্তক্ষেপ বন্ধ করার কথা বলেছেন তারা। নির্বাচনকে সুষ্ঠুভাবে আমাদেরকে করতে হবে। পতিত শক্তিরা চাচ্ছেই যে নির্বাচন যাতে পিছিয়ে যায়, নির্বাচন আমরা করতে না পারি। বাংলাদেশ রাষ্ট্রকে এমনভাবে দেখাতে যে তারা নির্বাচন করার জন্য সক্ষম নয়, কিন্তু আমরা তো সেটা হতে দেব না। ফলে আমরা মনে করি পরিবেশ, আমাদের সকলকে দায়িত্ব নিয়ে এই পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগকে যারা রাজনীতির মাঠে আনার চেষ্টা করছে
এইটার বিরুদ্ধে আমাদের সকল দলকে তৎপর হতে হবে। কিভাবে কোর্টপাড়ায় জামিন হচ্ছে, এই আইনজীবীরা তো কোনো না কোনো দলের সাথে জড়িত, মিডিয়া হাউসগুলোর সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকে আমরা জানি। ফলে সব দলকেই এই ভূমিকা নিতে হবে। আমরা আমাদের জায়গা থেকে সেটা বলেছি। আমরা সর্বাত্মকভাবে সেই জাতীয় ঐক্য ধরে রাখতে আমরা কাজ করব, আমরা সহযোগিতা করব এবং প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি যে সরকারকে আরও কঠোর হতে হবে। Treat chocolate. Treat moment. Sweet moment. এদিকে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে শহরের খাসমহল এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম। তিনি জানান, বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। কি পরিমাণ মালামাল নিয়েছে সেটা জানা যায়নি। গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে শুক্রবার বিকেলেই ঢাকায় চলে যান হাদির পরিবারের সদস্যরা। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। কেরানীগঞ্জের বাবুবাজারে জাবালে নূর টাওয়ারে লাগা আগুন 7 ঘন্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। আগুন লাগা ভবনে আটকে পড়া 45 জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস বলছে, বেশিরভাগ দোকানের শাটার ও কলাপসিবল গেট ভেঙে আগুন নেভাতে হচ্ছে। এছাড়া প্রচুর ধোঁয়ার কারণেও আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। শনিবার বেলা 12:30টার দিকে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার। তিনি জানান, অগ্নি দুর্ঘটনা কবলিত জাবালে নূর টাওয়ারটি কয়েকটি স্বতন্ত্র ভবন নিয়ে গঠিত, কিন্তু এগুলোর বেসমেন্ট মাত্র একটি। এটি বাণিজ্যিক কাম আবাসিক ভবন। প্রথম ও দ্বিতীয় তলায় বিভিন্ন গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ছোট ঝুট গোডাউন, ওপরে আবাসিক কোয়ার্টার। বেসমেন্টে প্রবেশ পথ মাত্র 2টি। বেশিরভাগ দোকানের তালা ও শাটার কেটে কেটে আগুন নেভাতে হচ্ছে। এ কারণে আগুন নেভাতে সময় লাগছে। লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোর রুমে পেট্রোল ঢেলে আগুন দিয়েছেন এক যুবক। সিসিটিভির ফুটেজে মাস্ক পরা ওই যুবককে দেয়াল টপকে কার্যালয়ে ঢুকতে ও বের হতে দেখা যায়। শুক্রবার দিবাগত রাত 4টার দিকে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাস্ক পরিহিত এক যুবক গেটের পশ্চিম পাশের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যেই আগুনের রশ্মি দেখা যায়। এর পরপরই ওই যুবক গেট টপকে বের হয়ে যান। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন জানান, মাস্ক পরিহিত এক যুবক জানালার কাচ ভেঙে অথবা খুলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ভেতরে দারোয়ান হামিম ঘুমিয়েছিলেন। তিনি টের পেয়ে কে কে বলতেই আগুন লাগানো যুবক পালিয়ে যান। এরই মধ্যে 2008 ও 9 সালের ভোটারদের দ্বিতীয় ফর্ম পুড়ে গেছে। এছাড়া একটি অকেজো ডেস্কটপ, সিপিইউ সহ কিছু সরঞ্জামও পুড়েছে। আগুন নেভাতে বেশি সময় লাগেনি। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, আগুনে অফিসের কিছু নথিপত্র পুড়ে গেছে, তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত এলাকায় সব ধরনের গোলাবর্ষণ বন্ধ করতে সম্মত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পর কয়েক ঘন্টার পরই থাইল্যান্ড বোমাবর্ষণ অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছে কম্বোডিয়া। স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, 13ই ডিসেম্বর থাই সামরিক বাহিনী দুটি F-16 যুদ্ধ বিমান ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে 7টি বোমা নিক্ষেপ করেছে। হোটেল ও সেতুর ওপর বিমান হামলার কথা উল্লেখ করে মন্ত্রণালয় আরও জানায়, থাই বাহিনী এখনও বোমা বর্ষণ বন্ধ করেনি। হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার থেকেই থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত এলাকায় সব ধরনের গোলা বর্ষণ বন্ধ করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরই থাইল্যান্ডের বিরুদ্ধে কম্বোডিয়া এই অভিযোগ জানালো। এর আগে ট্রাম্প থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে টেলিফোনে কথা বলেন।
ফোনালাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, থাইল্যান্ড আর কম্বোডিয়ার প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা থেকেই সব ধরনের গোলাবর্ষণ বন্ধ করতে রাজি হয়েছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। চলতি বছর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে অংশ নেয়া 4 খেলোয়াড়ের উপর দুর্নীতির অভিযোগ বরখাস্ত করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন। দুর্নীতির অভিযোগে বরখাস্ত হওয়া 4 ক্রিকেটার হলেন অমিত সিনহা, ঈশান আহমেদ, আমান ত্রিপাঠী এবং অভিষেক ঠাকুরী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 26শে নভেম্বর থেকে 8 ডিসেম্বর লখনৌতে অনুষ্ঠিত সৈয়দ মুশতাক আলী ট্রফিতে অংশ নেয়া আসামের কিছু খেলোয়াড়কে প্রভাবিত ও প্ররোচিত করার চেষ্টা চালায় এই 4 ক্রিকেটার। এই ঘটনায় গুয়াহাটির ক্রাইম ব্রাঞ্চে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলাকালীন সময় অভিযুক্ত খেলোয়াড়রা AC8 জেলা ইউনিট এবং সংশ্লিষ্ট ক্লাবগুলোর আয়োজিত কোনো রাজ্য স্তরের টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। তদন্তের চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত তাদের বরখাস্তের আদেশ কার্যকর থাকবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ছবি বিশ্লেষণ, হাদির উপর হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দাবি দ্য ডিসেন্টের। চট্টগ্রামের পরও কেন সতর্ক হল না সরকার, প্রশ্ন রিজভির। প্রধান উপদেষ্টার সঙ্গে হাদির পরিবারের সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস। হাদির উপর হামলার প্রধান আসামিকে খুঁজছে পুলিশ, জানালেন ডিএমপি কমিশনার। কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, ইউনিট বেড়ে 20, সেনা বিজিবি মোতায়েন, আটকে পড়া 45 জন উদ্ধার। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড বোমা বর্ষণ করছে, অভিযোগ কম্বোডিয়ার। বিভিন্ন লক্ষ্যবস্তুতে 7টি বোমা নিক্ষেপ। এবং দুর্নীতির অভিযোগে বরখাস্ত ভারতের 4 ক্রিকেটার, চলছে তদন্ত। চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত কার্যকর থাকবে বরখাস্তের আদেশ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।